লেখক সুমিত সান্যালের মিল অমিল। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি খুশি আমার মেয়ে প্রেমের সাথে নিউ জার্সি যাচ্ছে। সেদিন শনিবার সুরঞ্জনের বাড়িতে অনিকেত সপরিবার এসেছেন। প্রেম রোবোটিক্স প্রোগ্রামিং নিয়ে গবেষণা করবার জন্য আমেরিকায় প্রিস্টন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে। প্রিয়া মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে আরও পড়াশোনা করতে চায়, তাই সেও প্রেমের সাথে যাবে। সুরঞ্জন সব ব্যবস্থা করেছেন। মনে মনে তিনি চান দুজনের এই সম্পর্ক যেন ভালোভাবে দানা বাঁধতে পারে। অশিক্ষিতদের মতো প্রাচীনপন্থী কথা বলো না তো, সৃঞ্জয়ী প্রতিবাদ করলেন। প্রেম ওর সাথে যাচ্ছে ভালো কথা, কিন্তু ও কি কচি খুকি? যাব বাবা, এতে আবার প্রাচীনপন্থী কি দেখলে তুমি? সৃঞ্জয়ী আবার কিছু বলতে যাবে, অনিকেত বাধা দিল। না, তোমার মেয়ে কচি খুকি নয় আমরা জানি, কিন্তু 4-5 বছর লাগবে। সাহায্য না লাগুক, দুজনে কোম্পানি তো পাবে, সঙ্গ তো পাবে। হ্যাঁ মা, প্রেম আমার সাথে থাকবে, আমার সেটা ভালো লাগবে। বিদেশে একজন কাছের মানুষ সাথে থাকবে, এ তো ভালোই। আই লাইক হিম। কি প্রেম? মিটু। প্রেম মৃদু হাসল। প্রেম গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্রিয়ার দিকে। দুই বাবাতে একবার চট করে দৃষ্টি বিনিময় করে নিল। প্রেম আর প্রিয়া আমেরিকা রওনা হলো। সুরঞ্জন সাথে গেছেন। প্রেম ইউনিভার্সিটির নির্দিষ্ট বাসস্থানে থাকবে। সুরঞ্জন মেয়ের জন্য আলাদা ব্যবস্থা করবেন, সে হস্টেলে থাকবে না। প্রিয়া আর প্রেমের কোনো কিছুতেই মিল ছিল না। প্রিয়ার ছোটোখাটো চেহারা, বড়জোর 5 কি 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, পরিপুষ্ট চেহারা, বড় বড় ভাবময় দীঘল চোখজোড়া, তীক্ষ্ণ নাকের তলায় একটা তিল, পাতলা আর রক্তিম ঠোঁটে একটা মৃদু হাসি জেগে থাকে সর্বক্ষণ। ঘন কালো কেশ রাশি কাঁধ পর্যন্ত এসে থেমে গেছে। প্রেম ঠিক তার উল্টো। সে প্রায় 6.5 ফুট লম্বা, গায়ের রং প্রিয়ার থেকে কিঞ্চিত চাপা, গভীর চোখজোড়া, পেশিবহুল, তার দেহ সৌষ্ঠব। দুজনার স্বভাব হাবভাব একেবারে ভিন্ন। প্রিয়া প্রাণোচ্ছল, আমোদে হাসিখুশি। সে সবসময় বলে থাকে, জীবন যা কিছু আছে সেটা শুধু আজকে, তাই আমি গতকাল আর আগামীকাল নিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করি না। গতকাল আমি পেরিয়ে এসেছি, আগামীকালের কোনো নিশ্চয়তা নেই। আমি আজকে জীবনটাকে উপভোগ করি। সে খুশি হলে সেটা তার চোখে মুখে প্রকাশ পায়, তার দিগন্ত প্রসারী হাসি। আবার রেগে গেলে সে সাংঘাতিক। হিন্দি, বাংলা, ইংরেজিতে গাল দিয়ে চেঁচিয়ে প্রিয়া সকলকে চুপ করিয়ে দেয়। প্রেম শান্ত, গম্ভীর, ধীর প্রকৃতির। তাকে কেউ কখনো রাখতে দেখেনি। কেউ তাকে আঘাত করলে সে প্রত্যাঘাত করে না। দুজনের পারিবারিক অবস্থাতেও তফাৎ রয়েছে। যদিও দুজনের বাবা বাল্যবন্ধু, একসাথে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। প্রিয়ার প্রতিষ্ঠিত শিল্পপতি পরিবার, 3 প্রজন্ম ধরে চলে আসছে তাদের ব্যবসা বাণিজ্য। একসময় তাদের ইস্পাত আর সার রপ্তানি আমদানির ব্যবসা ছিল। প্রিয়া ঠাকুরদা তার সাথে যোগ করেছিলেন ইলেকট্রিক মোটর আর পাম্প তৈরির একটা কারখানা। পূর্ব ভারতে তাদের একচেটিয়া আধিপত্য। প্রিয়ার বাবা সুরঞ্জন সেন বিয়ে করেছিলেন আইআইটিতে তার সহপাঠিনী সৃঞ্জয়ী সরখেলকে। সে আবার আর এক স্বনামধন্য শিল্পপতির একমাত্র কন্যা। তার বাবা রানীগঞ্জে আর আসানসোলের কাছে ইস্পাত কারখানা রয়েছে। প্রেমের বাবা অনিকেত রায়ের বাবা আইআইটিতে প্রফেসর ছিলেন। অনিকেত রায় বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তিনিও সেখানে তার সহপাঠিনী চন্দ্রাকে বিয়ে করেছিলেন। আইআইটিতে দীর্ঘদিন একসাথে পড়াশোনা আর গবেষণার পরে দুজনে যাদবপুর ইউনিভার্সিটিতে চাকরি নিয়ে চলে এসেছিলেন। সেখানেই তারা বিয়ে করেন। তারা দীর্ঘদিন রোবোটিক্স এবং শিল্প অটোমেশন নিয়ে গবেষণা চালিয়ে গেছেন। 80-র দশকের শেষে দেশে শিল্প উন্নয়নের আর আধুনিকরণের কাজ শুরু হয়। কৃষি নির্ভর ভারতবর্ষ শিল্পের পথে অগ্রসর হয়। অনিকেত সে সময় তার শিল্প অটোমেশন সংস্থা গড়ে তোলেন। কয়েক বছরের মধ্যে তার ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। দেশ স্বাবলম্বী হচ্ছে। শুধুমাত্র কৃষি দিয়ে কাজ চলে না। দেশে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেটা স্বদেশেই কাজে লাগাতে হবে। দেশে নবজাগরণের আলো ছড়িয়ে পড়ছে। প্রিয়ার যখন 5 বছর বয়স, তার দাদু হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা যান। দিদিমা কোনোদিন পারিবারিক ব্যবসায় যোগ দেয়নি। সে অথই জলে পড়ল।
শেষ পর্যন্ত তিনি আর তার পরিবারের ব্যবসা সুরঞ্জনের হাতে চলে আসলো। সে ব্যবসা শীঘ্রই সুরঞ্জনের সুদক্ষ হাতে পড়ে ফুলে ফেঁপে উঠেছে। প্রিয়ার সাথে প্রেমের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল যখন সে তার সাথে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। প্রিয়া মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ধাতুবিদ্যা পড়বে। সে নিজেকে তার বাবার ব্যবসার জন্য তৈরি করতে চায়। প্রেম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বে। দুজনের পথ আলাদা, উদ্দেশ্য আলাদা, কিন্তু হয়তো প্রজাপতির অঙ্গুলি হেলনে দুজনে বারে বারে পরস্পরের সাথে মিলিত হয়েছে। সুরঞ্জন মেয়ের জন্য নিউ জার্সিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন। প্রেম সবসময় তার কাছে সাথে সাথে থাকে। প্রিয়া আমোদে মেয়ে। সে সবসময় সচেতন থাকে না। সে সবসময় কাল দেখে না, উচিত অনুচিত বিবেচনা করে না। মানুষের মনের কদর্যতা সে বোঝে না। ভোগের বিভৎস রূপ সে দেখেনি। সুরঞ্জন প্রেমকে আসার আগে বলেছিলেন তার মেয়ের এই দুর্বলতার ওপর নজর রাখতে। সেদিন শনিবার ইউনিভার্সিটি আবাসনের পাশে একটা পাব, মদের ফোয়ারা বইছে। ছেলেমেয়েরা বেসামাল হয়ে উঠছে। যেমন যেমন রাত ঘনিয়ে আসছে তাদের কদাকার স্বরূপ ফুটে উঠছে। প্রেম মদ খায় না, কিন্তু প্রিয়াকে আটকায় কার সাধ্য? উদ্দাম নাচ চলছে, তারস্বরে অশ্লীল ইঙ্গিতের গান বাজছে। ছায়া ছায়া আলো আধারির পরিবেশ। হঠাৎ প্রেম দেখল প্রিয়া কোথাও নেই। প্রেম লাফিয়ে উঠেছে। এই তো সে ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা সাদা ছেলেটার সাথে বসে হুইস্কি খাচ্ছিল। প্রেম তাকে চেনে। সে অ্যালেনের ঘরের দিকে ছুটল। ঘরের দরজা বন্ধ করতে সে ভুলে গেছে। দরজা ঠেলে যা দৃশ্য প্রেম দেখল, সে পাথর হয়ে গেছে। প্রিয়া মদের নেশায় প্রায় অচেতন, সোফায় পড়ে রয়েছে। ছেলেটি প্রিয়ার জামা খুলবার চেষ্টা করছে। নো, লিভ মি অ্যালোন। প্রিয়া নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু ছেলেটির চোখে কামনার আগুন। অ্যালেন, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? প্রেমের হুঙ্কার শুনে অ্যালেন লাফিয়ে উঠেছে। মাইন্ড ইউর ওন বিজনেস। শাট আপ, শি ইজ মাই ফিয়ান্সে। ইউ আর ট্রাইং টু মোলেস্ট মাই ফিয়ান্সে। প্রেম সোফা থেকে প্রিয়াকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পা দিয়ে দরজাটা সে বন্ধ করে দিয়েছে। প্রেম প্রিয়াকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিল। সুরঞ্জন মেয়েকে দেখাশোনা করবার জন্য একজন বয়স্ক মহিলা রেখে দিয়েছিলেন। হোয়াট হ্যাপেন্ড? লিজা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। টু মাচ অ্যালকোহল, প্রেম সংক্ষেপে বলল। প্রেম প্রিয়াকে তার বিছানায় শুয়ে দিয়েছে। সে পা থেকে তার হাই হিল জুতা খুলে নিয়েছে। গেট হার চেঞ্জড। প্রেম দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রেম কবজি উল্টে দেখল রাত 2টো বাজে। কিছুক্ষণ পরে লিজা ঘর থেকে বেরিয়ে আসলো। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে স্যার। ওকে। প্রেম প্রিয়ার ঘরে গিয়ে দেখল সে নিষ্পাপ বালিকার মতো অকাতরে ঘুমাচ্ছে। প্রেম কিছুক্ষণ সে মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসলো। মুখ হাত পা ধুয়ে এসে সামনের ঘরে বেডে শুয়ে পড়ল। প্রেম প্রতিদিন ভোরে ওঠে। রাতে যখনই ঘুমাক সে সকালে 6টার মধ্যে উঠে যায়। প্রিয়া প্রায় 10টায় উঠেছে। প্রেম সামনের ঘরে সোফায় বসে অপেক্ষা করছে। হঠাৎ প্রিয়া পেছন থেকে এসে তার গলা জড়িয়ে ধরেছে। প্রেম চমকে উঠল। আরে প্রিয়া, তুমি জেগে উঠেছ? আমি ভাবছিলাম তুমি 12টার আগে উঠবে না। প্রেম হেসে বলল। হ্যাঁ স্যার, তোমার জন্য ওয়েট করছে। ব্রেকফাস্টও খাইনি, লিজা বলল। থ্যাংক ইউ প্রেম, তুমি না থাকলে কাল রাত্রে আমার সর্বনাশ হয়ে যেত। প্রিয়া প্রেমের গলা জড়িয়ে গাঢ় স্বরে বলল। আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না প্রিয়া। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, কিন্তু আমি সব সময় সব জায়গায় তো থাকতে পারি না। আমি গতকাল তোমাকে অনেকবার সতর্ক করবার চেষ্টা করেছিলাম। প্রেম প্রিয়ার কাঁধ ধরে বলল। হ্যাঁ প্রেম, আমি জানি আমার ভুল হয়ে গেছে। আমি আর ওই সব পাব পার্টিতে যাব না। প্রিয়া প্রেমের কাছে ঘন হয়ে এসেছে। তার তপ্ত শ্বাস প্রশ্বাস প্রেমের ঠোঁটে লাগছে। প্রেমের শ্বাস চঞ্চল হয়ে উঠছে। আচ্ছা আচ্ছা, তুমি বাথরুম সেরে নাও, আমরা সাথে ব্রেকফাস্ট করব। প্রেম নিজেকে সংযত করে নিয়েছে। সেদিন থেকে দুজনের সম্পর্ক এক অন্য মাত্রা ধারণ করেছে। প্রিয়া পাব পার্টি আর সুরা বর্জন করেছে। সে এক মুহূর্ত প্রেমকে ছাড়তে চায় না। দুজনে একসাথে ইউনিভার্সিটি যায়, একসাথে লাইব্রেরিতে বসে পড়াশোনা করে। দুজনের পড়ার বিষয় আলাদা, কি তার সব বিষয়বস্তু প্রেমের সাথে আলোচনা না করলে প্রিয়ার শান্তি হয় না। প্রিয়ার পীড়াপিড়িতে
প্রেম প্রিয়ার অ্যাপার্টমেন্টে উঠে এসেছে। পাশাপাশি দুটি ঘর। প্রিয়া যেন সবসময় তাকে চোখে হারায়। সে কয়েকবার প্রেমের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রেম মর্যাদার সীমারেখা অতিক্রম করে না। প্রিয়া তার এই ভদ্রতায় মুগ্ধ। সুরঞ্জন সব জেনেছেন, তবে সৃঞ্জয়ী ঠোঁট উল্টে বললেন, মেয়েকে বলে দিও নিজের পড়াশোনায় মন দিতে। ওই ছেলেটার সাথে এত মাখামাখি করবার কোনো দরকার নেই। কেন, তুমি জানো না প্রেম কত খেয়াল রাখে তোমার মেয়ের? ওর সব সময় হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু সে প্রেমকে টলাতে পারেনি। ও সব সময় তোমার মেয়েকে সকল বিপদ থেকে আড়াল করে রেখেছে। সেদিনের ঘটনা তো তুমি শুনেছ। প্রেম না থাকলে সেদিন মেয়ের সর্বনাশ হয়ে যেত। এত ভদ্র এত নম্র ছেলে তুমি কোথায় পাবে এই যুগে? আর তোমার মেয়ে তাকে ভালোবাসে। আমার জন্য সেটাই যথেষ্ট। ফিরে আসুক, আমি অনিকেতের সাথে কথা বলবো। কি কথা বলবে শুনি? ওদের সাথে আমাদের তুলনা? আমাদের স্ট্যাটাস ওদের থেকে অনেক উপরে। সৃঞ্জয়ী সদর্পে বলল, রাখো তোমার স্ট্যাটাস। ওরা কি রাস্তার ভিখারি? প্রেম ভালো ছেলে, আমার মেয়েকে ভালোবাসে, আমার জন্য সেটাই যথেষ্ট। সুরঞ্জন কথা শেষ করে দিয়েছিলেন সেখানেই। প্রিয়া আর প্রেম দেশে ফিরেছে। মা বাবা মেয়ের বিরাট পরিবর্তন লক্ষ্য করছেন। সে সব সময় প্রেমের সাথে সাথে রয়েছে। দুজনে যেন এক আত্মা দুই প্রাণ। সে যখন তখন প্রেমকে নিজের সাথে টেনে নিয়ে যায়। সুরঞ্জন রানীগঞ্জে আর আসানসোলে তাদের দুইটি কারখানার আধুনিকীকরণ করাচ্ছেন। প্রিয়াকে তার দেখাশোনার ভার দেওয়া হয়েছে। ইস্পাত নির্মাণের সমস্ত প্রসেস অটোমেটিক করা হবে। তাতে উৎপাদন বাড়বে, গুণমান বাড়বে, সাথে দুর্ঘটনার সম্ভাবনা দূর হবে। প্রিয়া আমেরিকা থেকে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। এই 5 বছরে প্রিয়ার সাথে থেকে থেকে প্রেম ইস্পাত নির্মাণের প্রযুক্তিগত দিকটা জেনে নিয়েছে, শিখে নিয়েছে। দুজনে একসাথে আমেরিকাতে কয়েকটি নামকরা কোম্পানিতে কথা বলেছেন। সেখানে নানা কারখানায় পরিদর্শন করেছে দুজনে একসাথে। প্রেম সাথে থাকলে প্রিয়া বল ভরসা পায়। প্রেম প্রিয়ার সাথে তার কারখানার আধুনিকীকরণের ডিজাইন তৈরি করেছে, প্রসেস ডিজাইন বানিয়েছে, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে। বাবা প্রেম, তুমি তো একেবারে স্টিল মেকিংয়ের এক্সপার্ট হয়ে গিয়েছো দেখছি। কি করে শিখলে এত সব? এত সব তো আমিও জানি না। সুরঞ্জন বলেন, এই 5 বছরে প্রিয়ার সাথে থেকে শিখেছি কাকু। এটা তো প্রিয়ার স্বপ্ন, সেই কারণেই তো আমেরিকা গিয়েছিল। প্রেম মৃদু হেসে বলল, আর প্রিয়ার স্বপ্ন তোমার স্বপ্ন হয়ে দাঁড়ালো। প্রিয়া অনুরাগের সুরে বলল, হ্যাঁ, আমি তোমার মুখে তৃপ্তির আলো দেখতে চাই প্রিয়া। রে অফ সাকসেস, তার থেকে বেশি, তার থেকে বড় আনন্দ আমার জন্য কিছু হতেই পারে না। প্রেম আবেগময় কণ্ঠে বলল। প্রিয়ার চোখ ছলছল করে উঠল। বেঁচে থাকো বাবা, সুখে থাকো তোমরা। সুরঞ্জন প্রেমের পিঠে হাত দিয়ে বললেন। তারপর প্রায় 3 বছর কেটেছে। প্রেম প্রিয়ার সাথে কলকাতা আর রানীগঞ্জের মধ্যে ছুটোছুটি করেছে। অনেকদিন প্রিয়ার সাথে সে রানীগঞ্জে দামোদরের কাছে তাদের বাগান বাড়িতে থেকেছে। সেদিন আধুনিকীকরণের পরে তাদের নতুন কারখানার উদ্বোধন। অনিকেত সস্ত্রীক এসেছেন। অনেক লোক সমাগম হয়েছে। উদ্বোধনের পরে রাত্রে রানীগঞ্জের বাড়িতে আড্ডা জমেছে। একে বলে ডিটারমিনেশন। দেখবে তোমার মেয়ে তোমার এই ব্যবসাকে কোথায় তুলে দেবে। অনিকেত বললেন। চন্দ্রা প্রিয়ার পাশে বসেছেন। তিনি সস্নেহে তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেন। মেয়ে আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমি একা কিছু করিনি কাকু। প্রেম না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এই প্রজেক্টের মেজর ক্রেডিটটা তো ওর পাওয়ার কথা। ওই এই প্রজেক্টটা ডিজাইন করেছে। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার জন্য মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখেছে। হাতে কলমে স্টিল মেকিং শিখেছে। বিদেশে বেশ কয়েকবার আমাকে সাহায্য করেছে, বিপদ থেকে বাঁচিয়েছে। ও না থাকলে। আজ হঠাৎ প্রিয়ার কণ্ঠস্বর অবরুদ্ধ হয়ে গেছে। সৃঞ্জয়ী অবাক। তার মেয়ে এই ছেলেটাকে এত ভালোবেসে ফেলেছে। সে তো ভালো কথা। এবার তোমরা দুজনেই ব্যবসা চালাবে? সৃঞ্জয়ী বললেন। সুরঞ্জন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। হা করে কি দেখছো? আমি কি আমার মেয়ের শত্রু? ও কি আমার মেয়ে নয়? সৃঞ্জয়ী বললেন। কি মা, তুই প্রেমকে ভালোবাসিস, আমি কি বুঝি না? নাকি তুই ভেবেছিস আমি তোকে বাধা দেব? সৃঞ্জয়ী মেয়েকে নিজের কাছে টেনে নিলেন। আচ্ছা অনিকেত দা, আপনি তো সব জানলেন। এবার আমার মেয়েকে আপনারা গ্রহণ করুন, আর আপনার ছেলেকে আমাকে দিয়ে দিন। আরে এ তো খুবই আনন্দের কথা সৃঞ্জয়ী। এর থেকে ভালো আর কি হতে পারে? অনিকেত আর চন্দ্রা উঠে দাঁড়িয়েছে। তারপর কিছুক্ষণ ঘরে হই হই কাণ্ড। প্রিয়া কখন প্রেমকে নিয়ে নদীর দিকের বারান্দায় চলে গেছে। আজ আর প্রেম নিজেকে সামলাতে পারেনি। এই প্রথম সে প্রিয়াকে নিজের বুকে টেনে নিয়েছে।
প্রেম আর প্রিয়ার বেশ জাঁকজমক করে বিয়ে হয়েছে। প্রিয়া যাকে চেয়েছিল তাকে স্বামীরূপে পেয়েছে। এ যেন এক স্বপ্ন সিদ্ধি, কিন্তু শীঘ্রই তার মোহভঙ্গ আরম্ভ হয়েছে। বিয়ের পরে নতুন বউ বরণ করে ঘরে আনা হয়েছে। আজ প্রিয়ার প্রেমের ফুলশয্যা। এই বাড়িতে সকলকেই সে চেনে। যদিও সে বিয়ের আগে খুব কমই এসেছে এই বাড়িতে, সে আসলে কিছুক্ষণের মধ্যে প্রেমকে ধরে নিয়ে যেত। সারাদিন বউ ভাতের ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ তার স্বামীকে একান্তভাবে পাওয়ার রাত। নববধূ কম্পিত হৃদয় নিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো খাটে বসে রয়েছে। প্রেম ধীর পায়ে তার নবপরিণীতার কাছে এসেছে। প্রেম তার চিবুক তুলে দেখতে যাবে, তার আগেই প্রিয়া বলে উঠল, এই শোনো, তোমার ঘরে অ্যাটাচড বাথরুম নেই? প্রেম চমকে উঠল, না, তবে সামনেই তো রয়েছে বাথরুম। মানে আমাকে কমন বাথরুম ব্যবহার করতে হবে? হাউ ডিসগাস্টিং! না না প্রিয়া, তুমি একটু শোনো, আমাদের ওপর তলায় যদিও 4টে বেডরুম আছে, কিন্তু থাকছি তো শুধু আমরা 4 জন। পাশের বেডরুমটাতে বাবা মা আছে, এটা আমাদের বেডরুম। প্রিয়া অপ্রসন্ন মুখে মুখ গোজ করে বসে রইল। দেখো, রাগ করো না প্লিজ, আজকে রাতটাকে ভেস্তে দিও না। প্রেম তার মুখটা হাতের মধ্যে তুলে অনুনয়ের সুরে বলল, তুমি এই রকম মুখ গুজে থেকো না। প্রিয়া আর থাকতে পারল না, সে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল। সৃঞ্জয়ী মেজামাইয়ের জন্য 1 মাস হানিমুনের ব্যবস্থা করেছেন। 1 মাস ইউরোপের বিভিন্ন জায়গায় কাটিয়ে ফিরে এসে প্রিয়া দেখল তাদের ঘরের সাথে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। বিলাসবহুল আধুনিক বাথরুম। প্রিয়া খুশি, কিন্তু সে লক্ষ্য করল বাথরুমটা তৈরি হয়েছে পাশে তার শ্বশুর শাশুড়ির ঘরটা থেকে একটা বড় অংশ কেটে নিয়ে। আপনাদের ঘরটা তো ছোট হয়ে গেল মা, প্রিয়া লজ্জিত কণ্ঠে বলল। আমাদের বড় ঘর আর কিসের দরকার মা? এই ঘরে তো শুধু রাতে শোয়ার সময় আসা, দিনের বেলা তো আর কেউ ঘরে থাকে না। চন্দ্রার সস্নেহে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু একটা অপরাধবোধ প্রিয়ার মনের গভীরে রয়ে গেছে। দুজনের নিয়মিত জীবনযাত্রা শুরু হয়েছে। প্রিয়ার সকালে বিছানায় চা না পেলে ঘুম ভাঙে না। হানিমুন থেকে ফিরে পরদিনই সে প্রেমকে ঠেলে তুলল। এই দেখো না, এখনো পর্যন্ত আমার বেডটি দিল না কেন? আমাদের বাড়িতে কেউ বেডটি খায় না। বিছানা ছেড়ে উঠে মুখ ধুয়ে আমরা সব একসাথে চা খেতে বসি। রানীমাসি এই এখনই এসে পড়বে। আসলে সে সকালে উঠে স্নান সেরে রান্নাঘরে ঢোকে। প্রেম বোঝাবার চেষ্টা করল। প্রিয়া মুখ ভার করে বসে রইল। পরদিন সকালে তাদের ঘরের দরজায় টোকা পড়ল। দেখল মা হাসি মুখে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছেন। না না মা, তুমি কেন? প্রিয়া লজ্জিত কণ্ঠে বলল। তাতে কি হয়েছে মা? এই 1 কাপ চা করতে আমার কোনো কষ্ট হবে না। আমি রোজ দিয়ে যাব তোমার চা। প্রিয়ার লজ্জায় মাথা কাটা যায় যেন। তারপর সে বেডটি ত্যাগ করেছে। প্রেম বাবার সাথে কাজে যোগ দিয়েছে। তাদের ব্যবসা এখন দেশের বাইরে, ইউরোপে, আমেরিকাতে ছড়িয়ে পড়েছে। প্রেমকে প্রায় বিদেশে পাড়ি দিতে হয়। প্রিয়া সব সময় স্বামীর সাথে যায়। প্রেম বিদেশ যাত্রার সময় হাতে 2-1 দিন বেশি রাখে। প্রিয়া স্বামীর সাথে একান্তে সময় কাটাতে চায়। এই সূত্রে প্রতি সফরে আমাদের মিনি হানিমুন হয়ে যায়। আমি একান্তে কিছু সময় তোমার সাথে কাটাতে পারি, প্রিয়া বলে। সেবার বিদেশ ট্যুর থেকে ফিরে প্রিয়া দেখল বাড়ি ভর্তি লোক। প্রিয়া, ইনি হচ্ছেন আমার নির্মল স্যার। একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখিয়ে প্রেম পরিচয় করিয়ে দিল। প্রিয়া হাত জোড় করে নমস্কার জানালো। না প্রিয়া, উনি আমার পিতৃস্থানীয়, ওনাকে প্রণাম করো। প্রিয়ার ভুরু কুঁচকে উঠল, কিন্তু সে অনিচ্ছায় হলেও নির্মল স্যারকে প্রণাম করল। ভদ্রলোক তার মাথায় স্পর্শ করে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে প্রিয়ার হাতে দিলেন। তখনই একটি ছোট বাচ্চার পেছনে ছুটতে ছুটতে একজন মহিলা ঘরে ঢুকল। বাচ্চাটি চন্দ্রার পেছনে এসে লুকিয়েছে। আরে আরে, কি হলো? দেখো না, ও কিছুতেই দুধ খাবে না, ভদ্রমহিলা বললেন। কেন খোকন, তোমাকে শক্তিমান হতে হবে না? শক্তিমান কি খায়? চন্দ্রা শিশুটিকে কোলে তুলে নিয়েছেন। দুধ। তবে আশ্চর্য, বাচ্চাটি তৎক্ষণাৎ দুধের গ্লাস সব শেষ করে ফেলল। একজন অল্পবয়সী মহিলা ঘরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই প্রিয়া, এ হচ্ছে আমাদের সাবিত্রী পিসি, আর এ হচ্ছে ওনার ছেলের বউ মন্দিরা। পিসে মশাই আসলেন না পিসি? না, উনি দিল্লি গেছেন। পিসে মশাই সিবিআইতে কাজ করেন, কমিশনার অফ ইন্টেলিজেন্স ব্যুরো। মন্দিরার স্বামীও আইপিএস, এখন লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপি। প্রিয়া দেখল বাড়িতে যেন উৎসব লেগেছে। প্রেম লক্ষ্য করেছে প্রিয়া বিরক্ত। মুখে কিছু না বললেও তার ভ্রুকুটি দেখে প্রেম বুঝেছে। রাতে স্বামী ঘরে ঢুকতে প্রিয়া বলল, তোমার বাড়িতে তো মাছের হাট বসে গেছে। চ্যাভ, হ্যাঁ,
এরা কারা? এদের কথা তো কখনো বলনি। কেন, সাবিত্রী পিসি আর পিসি মশাই তো এসেছিলেন আমাদের বিয়েতে। বাবার যে একটি বোন আছে বলনি তো তুমি আমায়? প্রিয়া ভ্রু কুঞ্চিত করে বলল। সেই অর্থে বলতে গেলে সাবিত্রী পিসি আমার বাবার সহোদরা বোন নয়। ওনার একটা ইতিহাস আছে। ঠাকুরদা একবার পাটনা গিয়েছিলেন ঠাকুমার বাড়িতে একটা বিয়ে অ্যাটেন্ড করতে। ফেরার সময় দেখলেন পাটনা স্টেশনে একজন ভদ্রলোক প্ল্যাটফর্মে মরে পড়ে আছেন। পাশে বসে একটি 3-4 বছরের বালিকা অঝরে কাঁদছে। আমার ঠাকুমা বালিকাকে কোলে তুলে নিলেন। জানা গেল বালিকার মা তার জন্মের পরেই মারা গিয়েছিল। বাবা পাটনায় কলেজে পড়াতেন। মেয়েকে তার দিদিমার কাছে রেখে দিতে কলকাতা যাচ্ছিলেন। স্টেশনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখানেই মারা যান। তখনও বাবা জন্মায়নি। অনেক পরে বাবা সব জেনেছিলেন। সাবিত্রী পিসিকে ঠাকুরদা নিজের মেয়ে করে নিয়েছিলেন। সাবিত্রী পিসি রবীন্দ্রভারতী থেকে সঙ্গীত নিয়ে এমএ পাশ করেছে। তারপর ঠাকুরদা পিসির বিয়ে দিয়েছেন। ও মানে উনি সেই অর্থে তোমার কেউ নয়? প্রিয়া ঠোঁট ওল্টালো। না, সাবিত্রী পিসি সত্যিই আমার পিসি, বাবার দিদি। আর কোনোদিন এই কথা বলবে না। প্রেম গম্ভীরভাবে বলল। আর নির্মল স্যার আমার স্কুলের হেডমাস্টার ছিলেন। তিনি বাবার বন্ধু। তুমি যা ভাবছো তিনি দুস্থ গরিব স্কুলে মাস্টার নন। ওনার বনেদি পরিবার। ওনার হাতিবাগানের কাছে নিজের বাড়ি আছে। ছেলে ব্যাংককে ভারতের হাই কমিশনে ডেপুটি কমিশনার। স্যারের বাড়ি প্রায় 125 বছর পুরানো। দিন কয়েক আগে হঠাৎ ওনার বাড়ির ছাদের একটা অংশ খসে পড়েছে। তাই যতদিন সেটা সারিয়ে তোলা হয় বাবা স্যারকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন। আমাদের কাছে তিনি সম্মানীয় ব্যক্তি। প্রেম অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। প্রিয়া যখন কাজে যোগ দিয়েছিল সৃঞ্জয় তখন মেয়ের সাথে সবসময় থাকার জন্য একটি মেয়েকে জোগাড় করেছিলেন। সুনীতি পাল প্রিয়ার সেক্রেটারি আর দেহরক্ষী। সে সাবলীলভাবে গাড়ি চালাতে পারে। কলকাতার সব জায়গা তার নখদর্পণে। কম্পিউটারের জ্ঞানও তার কম নয়। কর্মসূত্রে প্রিয়া যেখানে যায় সুনীতি তার সাথে থাকে। প্রিয়া প্রতি সপ্তাহে রানীগঞ্জ যায়, সুনীতি তার সাথে থাকে। প্রেম কয়েকবার তাকে দেখেছে। মেয়েটি ভদ্র, পরিমার্জিত, নম্র। প্রেমকে দাদাবাবু বলে। বিয়ের আগে প্রয়োজনে সুনীতি রাতে তাদের বাড়িতে থেকে যেত। বিয়ের পরে স্বামীর বাড়িতে সবসময় মানুষজন ভর্তি। প্রিয়ার মনে অসন্তোষ আর অতৃপ্তি দানা বাঁধতে শুরু করেছে। সে বাড়িতে হই হল্লা পছন্দ করে না। সৃঞ্জয় মেয়ের কাছে সব জেনেছেন। আমি তোর বাবাকে তখনই বলেছিলাম আমাদের সাথে ওদের ম্যাচিং হবে না, আমাদের সাথে ওদের বিস্তর তফাৎ। কিন্তু আমার কথা শোনে কে? সৃঞ্জয় আক্ষেপের সুরে বললেন। আবার তুই ওই ছেলেটার মধ্যে কি যে দেখেছিলি, এখন কি করবি? মা মেয়েকে নানা পরামর্শ দিয়েছেন, সম্ভাব্য বিকল্পের মন্ত্রণা দিয়েছেন। শেষ পর্যন্ত তুমি কি করবে তোমাকেই ঠিক করতে হবে। সেদিন সকলে সামনে ড্রয়িং রুমে বসে কথা বলছে। হঠাৎ প্রিয়া স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমার দাদু সল্টলেকের বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। তোমাকে বোধহয় আমি বলেছিলাম। আমি ভাবছিলাম আমরা যদি সেখানে গিয়ে থাকি ভালো হবে না? সবাই স্তব্ধ। না মানে আমি পার্মানেন্টলি যাওয়ার কথা বলছি না, কিন্তু কিছুদিন ট্রাই করতে ক্ষতি কি? এই বাড়িটাও রইল, আমরা মাঝে মাঝে এখানে এসে থাকবো। মা বাবাও আমাদের কাছে গিয়ে থাকতে পারবেন। সবাই যেন বোবা হয়ে গেছে। তার মানে এই বাড়িতে তোমার ভালো লাগছে না? শেষ পর্যন্ত প্রেম শান্ত গম্ভীর কণ্ঠে বলল, এই বাড়ি তোমার আশানুরূপ হয়নি। তোমার ভালোবাসার ফানুস নিভে গেছে। তোমার সাথে আমাদের স্ট্যাটাস ম্যাচ করেনি। প্রেমের কণ্ঠস্বর হঠাৎ তিক্ত হয়ে উঠেছে। তা তুমি যা ভাবো, দূর থেকে তো কারো প্রকৃত স্বরূপ বোঝা যায় না। প্রিয়া দপ করে জ্বলে উঠেছে। সব সময় মেয়েদের মানিয়ে নিতে হবে কেন? তোমাকে কে বলেছে মানিয়ে নিতে? তোমাকে কেউ হাত পা বেঁধে রেখেছে? প্রিয়ার ঔদ্ধত্য প্রেমের গায়ে লেগেছে। পরদিন অফিস থেকে ফিরে প্রেম দেখল প্রিয়া দুটো গাড়িতে তার সব শাড়ি কাপড় গয়না জিনিসপত্র গুছিয়ে তুলে নিয়েছে। প্রেমকে দেখে মা বললেন, আচ্ছা এইসব কি হচ্ছে বলতো? তোদের বিয়ের এখনো 1 বছরও হয়নি। ওর একটু হাত পা ছড়িয়ে দিন কয়েক থাকতে ইচ্ছে হয়েছে। তোর তাতে ওইভাবে জ্বলে ওঠার দরকার কি? তাই বলে আমি তোমাদের ছেড়ে চলে যাব? সেটা হয় না মা। তাতে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। ও যদি আমার কাছে থাকতে না চায় আমি ওকে বাধা দেব না, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে যাব না। এই আমার শেষ কথা। প্রেম নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রিয়া এক ঝটকায় বেরিয়ে গেল। প্রিয়াকে জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকতে দেখে মা বাবা উঠে দাঁড়িয়েছে। কি হলো মা, এইসব কি? সুরঞ্জন বলে উঠলেন। প্রিয়া ধপাস করে সোফায় বসে পড়ল। সব শুনে সুরঞ্জন বাকরুদ্ধ হয়ে বসে রয়েছেন। আমি জানতাম এমন কিছু হবে, সৃঞ্জয়ী বলল। আমি ভাবতে পারছি না ও আমার মেয়ে হয়ে একজন সম্মানীয় ভদ্রমহিলার ব্যাপারে ওইভাবে কথা বলবে।
ভদ্রতাটুকুও মনে রইল না তোমার? ছি ছি। সুরঞ্জন বলল, বকো না তো, আমার মেয়ে কি অন্যায় কথা বলেছে? সৃঞ্জয়ী তেড়ে উঠল। কি অন্যায় কথা বলেছে? সাবিত্রীদের সম্বন্ধে ওইভাবে কথা বলার ওর কি এখতিয়ার আছে? ওদের বিয়ের এখনও 1 বছরও হয়নি, আর ও এখন থেকে স্বামীকে নিয়ে পৃথক হতে চাইবে? অনিকেত চন্দ্রা কি কখনো ভেবেছে আমার মেয়ে এমন ব্যবহার করবে তাদের সাথে? ওরা দুজনে এত ভদ্র মাটির মানুষ, ওরা নিশ্চয়ই মর্মাহত, কিন্তু আমি জানি ওরা কিচ্ছু বলেনি তোমার মেয়েকে। সুরঞ্জন মর্মাহত। প্রিয়া মাথা নিচু করে বসে রয়েছে। সে জানে সে কি ভুল করেছে। না, মা ওকে বলেছিলেন বৌমার ইচ্ছে ভেবে দেখতে, কিন্তু ও রাজি হয়নি, তাই তো? সৃঞ্জয়ী তিক্ত কণ্ঠে বললেন। 1 পয়সার মুরদ নেই আর পৌরুষ দেখানো হচ্ছে। আমার মেয়ে চলে এসেছে, বেশ করেছে। আমার মেয়ে ওই গরুর গোয়ালে থাকবে না। ও যদি আমার মেয়ের সাথে থাকতে চায় তবে ওকে সল্টলেকের বাড়িতে থাকতে হবে, নচেত নয়। ও, তার মানে তুমি মেয়েকে ওই কুমন্ত্রণা দিয়েছ? আমার অনিকেতের সাথে চন্দ্রার সাথে 30 বছরের সম্পর্ক, তুমি আমার মুখ কালি মাখিয়ে দিলে। সুরঞ্জন ভর্ৎসনার সুরে বলল, বাজে কথা ছাড়ো তো, ও বেশ করেছে, ও যাবে না। সৃঞ্জয়ী পা ঠুকতে ঠুকতে চলে গেল। সেই রাতে নিজের বাড়িতে নিজের বিছানায় প্রিয়ার ঘুম আসে না। যখনই একটু তন্দ্রা আসে, তন্দ্রার মাঝে সে পাশের স্বামীর স্পর্শ অনুভব করতে চায়, কিন্তু হায়, সে নেই। সে নিজেই নিজের হাতে তার আপনার থেকে আপন জনকে দূরে ঠেলে দিয়েছে। ঘুম ভেঙে যায়। প্রিয়ার অন্তরের মাঝে মোচড় দিয়ে ওঠে, ওর মতো কি কেউ আমাকে ভালোবেসেছে? সারা রাত এপাশ ওপাশ করতে করতে ভোর হয়ে যায়। প্রিয়া নিজের অবসন্ন দেহটা টেনে তুলে বাথরুমে ঢুকে যায়। বাথরুম সেরে প্রিয়া সামনের ঘরে বসে আছে। তার মুখ চোখ লাল, অবিন্যস্ত কেশ রাশি, মলিন চেহারা। এক রাতে যেন সে এক যুগ বুড়িয়ে উঠেছে। সুরঞ্জন উঠেছেন, একবার ড্রয়িং রুমে উকি দিয়ে মেয়েকে দেখে গেছেন। সৃঞ্জয়ী একেবারে স্নান সেরে বাথরুম থেকে বেরিয়েছেন। কি হলো মা? মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। মেয়েকে দেখে সুরঞ্জনের মায়া লাগছে। আমি ওর কাছে ফিরে যাব বাবা। প্রিয়া তার মলির মুখ তুলে বলল, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। কেন? তুই কেন ফিরে যাবি ওর কাছে? আর ছেড়ে থাকার কথা তো হচ্ছে না, কিন্তু সাথে থাকতে হলে এবার সেটা তোর শর্তে থাকতে হবে ওকে। মা ঘরে ঢুকে বললেন, না মা, কোনো শর্ত নয়, আমি শুধুমাত্র একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রিয়া করুণ মুখে বলল, তুই কি কোনো অন্যায় প্রস্তাব দিয়েছিলি? তুই এখন কিছুদিন দেখবি ও ঠিক তোর কাছে ফিরে আসবে। তখন তুই যা বলবি ও তাই করবে। সৃঞ্জয়ী মেয়েকে বললেন, মনে মনে বললেন, ওই ছেলে যেন কোনোদিন না ফেরে। প্রিয়া স্বামীর কাছে ফিরল না, প্রেমও আর আসেনি। দিন কয়েক প্রিয়ার গা ম্যাজম্যাজ করছে, কিছু খেতে ভালো লাগে না, বমি বমি ভাব। কাউকে কিছু বলেনি। সেদিন সকালে চা খেতে বসে প্রিয়া হঠাৎ মুখ চাপা দিয়ে বাথরুমে ছুটল। বাথরুম থেকে বেরিয়ে দেখল বাবার মুখে হাসি ফুটেছে, মায়ের মুখে আশঙ্কা। এটা কি হলো? তুই কি? মা বললেন, হ্যাঁ মা, মনে হচ্ছে এই যে। প্রিয়া প্রেগন্যান্সি টেস্ট স্টিক মায়ের দিকে এগিয়ে দিল। সত্যি? সুরঞ্জন লাফিয়ে উঠলেন। তিনি প্রেমকে ফোন করতে ছুটলেন। কিছুক্ষণের মধ্যে দরজায় বেল। দরজা খুলতেই প্রেম ছুটে এসে প্রিয়াকে কোলে তুলে নিল। আরে আরে ছাড়ো, আমি পড়ে যাব। না, আমি আর তোমাকে ছাড়ছি না, চলো বাড়ি চলো। প্রেম প্রিয়াকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও, অত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি বাচ্চা চাই না, আমার গাইনোকোলজিস্ট ঠিক করা আছে। সৃঞ্জয়ী গম্ভীর কণ্ঠে বললেন। ঘরে হঠাৎ যেন বাজ পড়েছে। প্রেম অবাক দৃষ্টিতে একবার প্রিয়াকে দেখছে, একবার শাশুড়িকে। ওটা ওদের বাচ্চা, এতে তোমার কিছু বলার থাকতে পারে না। সুরঞ্জন বললেন, আমার আলবাত বলার আছে। আমার মেয়ে এখন ওই বাড়িতে থাকে না। আমার মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন নয়। পুরুষ মানুষদের তো বাচ্চা পেটে ধরতে হয় না। এখন ওর বয়স কত? কিছুই না। আমার মেয়ে সাধারণ গৃহবধূ হয়ে থাকার জন্য জন্মায়নি, এ হবে না। সৃঞ্জয়ী চোখ পাকিয়ে বলল। প্রেম যেন বোবা হয়ে গেছে। প্রিয়া কিছু বুঝে পাচ্ছে না। এটা অন্যায়। একটা প্রাণ জন্মের আগেই তুই মেরে ফেলবি? ও তো তোমার শরীরের একটা অংশ মা। এত বড় অন্যায় করিস না। একবার আমার একটা কথা শোন, আমি তোর হাতে পায়ে ধরছি। সুরঞ্জন কাতর স্বরে বললেন, আমার মেয়ে বাচ্চা মানুষ করতে পারবে না। ওর কেরিয়ার আছে, অ্যাম্বিশন আছে। ও বেঙ্গল স্টিলের ম্যানেজিং ডিরেক্টর। আমার বাবা ওকে বেঙ্গল স্টিলের ম্যানেজিং ডিরেক্টর করে দিয়ে গেছেন। সৃঞ্জয়ী সদর্পে বলল, ওকে আমার বাচ্চা মানুষ করতে হবে না। তুমি আমাদের ভালোবাসা স্মৃতিচিহ্নকে মেরে দিও না প্রিয়া, প্লিজ প্রিয়া। প্রেম হাত জোর করে বলল। তার দু চোখ জলে ভরে উঠেছে। আমি ওকে নিয়ে চলে যাব প্রিয়া, ওকে নিয়ে কখনো তোমার সামনে আসবো না। একটু দয়া করো প্রিয়া, প্লিজ। দুফোঁটা জল প্রেমের গাল বেয়ে নেমে এসেছে।
সহসা প্রিয়ার দু চোখ ঝাপসা হয়ে উঠেছে তার অজান্তেই। শেষ পর্যন্ত তাই ঠিক হলো, জন্মের পরেই প্রেম তার সন্তানকে নিয়ে চলে যাবে। সময় গড়িয়ে যায়, প্রেম মাঝে মাঝে প্রিয়ার খবর নেয়, তবে সে আসলে সৃঞ্জয়ী তাকে চোখে চোখে রাখে। ও যেন তার মেয়ের মত পরিবর্তন করবার চেষ্টা না করে। শেষ পর্যন্ত সেদিন এসে উপস্থিত। প্রিয়া একটি সুন্দর ফুটফুটে মেয়েকে জন্ম দিয়েছে। প্রিয়ার জ্ঞান ফেরার আগে সৃঞ্জয়ী শিশুকে তার বাবার হাতে সমর্পণ করল। তুমি ওকে নিয়ে চলে যাও, আর কোনোদিন তোমাকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। সৃঞ্জয়ী বজ্র কঠিন কণ্ঠে প্রেমকে শাসিয়ে দিল। প্রেম মেয়েকে বুকে করে চলে গেল। জ্ঞান ফিরলে প্রিয়া মাকে জিজ্ঞাসা করল, আমার কি হয়েছে মা, ছেলে না মেয়ে? যাই হোক, কথা মতো প্রেম তাকে নিয়ে চলে গেছে। তোমার কাজ শেষ, এবার তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। তোমার কিছুদিন রেস্ট দরকার, অনেক ধকল গেছে তোমার শরীরের ওপর দিয়ে। পরবর্তীকালে প্রিয়া জেনেছে তার মেয়ে হয়েছে, সে নাকি তার মতো দেখতে। প্রিয়ার বুকের মাঝে সবসময় খচখচ করে, আমি আমার মেয়েকে একবার বুকে নিলাম না। সেদিন থেকে সুরঞ্জন বেশিরভাগ সময় তার নাতনির সাথে কাটান। সবাই তাকে পুতুল বলে ডাকে। প্রতিদিন তিনি যথাসম্ভব তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সোজা নাতনির কাছে চলে যান। সৃঞ্জয়ীর সাথে প্রিয়ার সাথে তার দেখাই হয় না, দেখা হলেও কথা হয় না। শিশু তার দাদু দিদার কাছে মানুষ হচ্ছে, সবাই তাকে নিয়ে মেতে থাকে সব সময়, কিন্তু সে মাঝে মাঝে সেই পরিচিত স্পর্শ, সেই শরীরের পরিচিত গন্ধকে খোঁজে, যে শরীরের ভেতরে সে 9 মাস থেকেছে। শিশু মাঝে মাঝে কেঁদে ওঠে। চন্দ্রা তাকে নিজের বুকে চেপে ধরেন। শিশু ভাবে সেই হয়তো তার মা। সৃঞ্জয়ী মেয়েকে নানা কাজে ব্যস্ত রাখেন। একটু সময় পেলেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েন। বিভিন্ন মেলে প্রিয়াকে নিয়ে ঘুরে বেড়ান। সুনীতি তাদের সাথে থাকে। সেদিন সৃঞ্জয়ী প্রিয়াকে নিয়ে সল্টলেকে সিটি সেন্টারে গেছেন। প্রিয়া এই দোকান থেকে ওই দোকান দেখছে, কেনার কিছু নেই, শুধু একটু সময় কাটানো। হঠাৎ সৃঞ্জয়ী নজরে পড়ল ম্যালের অন্যদিকে দরজা দিয়ে প্রেম মেয়েকে কোলে করে সুরঞ্জন, অনিকেত আর চন্দ্রার সাথে ভেতরে ঢুকছে। চল, আজকে আমরা একটা সিনেমা দেখি। প্রিয়া আশ্চর্য হলো, মা তো বাংলা সিনেমা দেখতে পছন্দ করে না। প্রেম প্রিয়াকে দেখেছে, সে দেখেছে প্রিয়া কেমন মুখ ঘুরিয়ে চলে গেল। একবার তার চোয়াল শক্ত হয়ে উঠল। সৃঞ্জয়ী মেয়েকে ভুলিয়ে রাখবার চেষ্টা করে, কিন্তু প্রতিদিন রাতে প্রিয়া যখন শুতে যায়, স্বামীর অশ্রুস্নাত মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। স্বামীর আকুল মিনতি তার মনে পড়ে। মেয়েকে দেখবার জন্য তার মন আকুলি বিকুলি করে। আমি এত নিষ্ঠুর কি করে হলাম, সে ভাবে। ইদানিং ঘুমের ওষুধ না খেলে তার ঘুম আসে না। সেদিন মা প্রেমকে তার সদ্যজাত কন্যাকে দিয়ে বিদায় করেছে। তারপর থেকে সে আর কোনোদিন দেখা দেয়নি। মা সেদিন ওকে যেমন কঠিন কথা শুনিয়েছিল, সে কথা এখনও প্রিয়ার কানে বাজে। মায়ের অহমিকার জন্য তার ভালোবাসার সংসার নষ্ট হয়ে গেল। সেদিন আমি কেন প্রতিবাদ করলাম না? প্রিয়া ভাবে, তার নিজের উপর রাগ হয়। আমি কেন ওর কাছে অমন সাংঘাতিক প্রস্তাব করলাম? আমি ওকে তার পরিবার থেকে কেড়ে নিতে চেয়েছিলাম। সেদিন প্রিয়া এক সরকারি অফিসে গেছে। বেরোবার মুখে হঠাৎ প্রেমের সাথে মুখোমুখি দেখা। দুজনেই থমকে দাঁড়িয়েছে। কেমন আছো প্রিয়া? প্রিয়ার মুখে কোনো কথাই ফুটল না। প্রিয়া? প্রেম আলতো করে তার কাঁধে হাত রাখল। আমি আছি, প্রিয়া কোনো রকমে বলল। প্রেম তাকিয়ে রয়েছে। আচ্ছা, ভালো থেকো। প্রেম পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রিয়ার হুঁশ ফিরল। না না, যেও না, একটু দাঁড়াও। প্রেম ফিরে দাঁড়িয়েছে। তোমার একটু সময় আছে গো? প্রিয়া কাতর স্বরে বলল। হ্যাঁ বলো। আমরা যদি কোথাও গিয়ে একটু বসি? প্রিয়া আশঙ্কিত আড়ষ্টভাবে বলল। আচ্ছা এসো। প্রিয়া স্বামীর গাড়িতে তার পাশে গিয়ে বসল। তার নিজের গাড়িতে সুনীতি বসে রয়েছে। তাকে ইঙ্গিত করল সে যেন তাকে অনুসরণ করে। প্রেম নীরবে গাড়ি চালাচ্ছে। প্রিয়া তাকিয়ে রয়েছে স্বামীর দিকে। 2 বছর পরে সে আজ স্বামীকে দেখছে। দুজনে কফি হাউসে কোণে টেবিল দখল করেছে। দুপুরবেলা কফি হাউসে লোকজন একটু কম। তোমার খাওয়া হয়নি নিশ্চয়ই? প্রেম জিজ্ঞাসা করল। প্রিয়া মাথা নাড়ল। প্রেম বেয়ারাকে ডেকে প্রিয়ার পছন্দের খাবার অর্ডার করল, নিজের জন্য একটা কেক আর কফি। তুমি কিছু খেলে না? না, আজকে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছে। মা মাছের ঝোল ভাত খাইয়ে দিয়েছে। প্রেম মৃদু হাসল। খাবার চলে এসেছে। প্রিয়া তাকিয়ে রয়েছে। তার গলার কাছে কিছু যেন আটকে রয়েছে। 2 চোখ ঝাপসা হয়ে আসছে। খেয়ে নাও প্রিয়া, খাবার ঠান্ডা হয়ে যাবে। প্রেম তার কফির কাপ তুলে নিল। প্রিয়া অনেক বহু কষ্টে অশ্রু সংবরণ করেছে। সবাই কেমন আছে? ভালো, প্রেম সংক্ষিপ্ত উত্তর দিল। আমাদের মেয়ে কেমন আছে?
আমার পুতুল ভালোই আছে। প্রেম আমার কথাটায় জোর দিয়ে বলল। সকলকে মাতিয়ে রাখছে সারাদিন, তুমি তো দেখতে চাইলে না কোনো দিন। প্রিয়ার দু চোখ জলে ভরে উঠেছে। প্রেম দেখল, কিন্তু কোনো মন্তব্য করল না। খাওয়া হয়ে গেছে, প্রেম বিল মিটিয়ে দিয়েছে। তুমি এখন অফিসে যাবে তো? প্রিয়া মাথা নাড়ল। হয়নি। অফিসের সামনে পৌঁছে প্রেম নেমে প্রিয়ার জন্য গাড়ির দরজা খুলে দিয়েছে। ভালো থেকো প্রিয়া। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে নেমে পড়ল। প্রেম সে অফিসে ঢুকে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। সুনীতি পেছন পেছন অফিসে ঢুকল। আপনার লাঞ্চ কি হয়ে গেছে ম্যাম? প্রতিদিন বাড়ি থেকে দুপুরে গরম গরম খাবার আসে। সুনীতির দায়িত্ব হচ্ছে খাবার সাজিয়ে দেওয়া। আপনি দাদাবাবুর সাথে কফি হাউসে ঢুকলেন দেখলাম। হ্যাঁ। আচ্ছা শোনো, কাউকে কিছু বলো না। আচ্ছা ম্যাম। সুনীতি বুদ্ধিমতী, সে সব খবর জানে। সৃঞ্জয়ী সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সুনীতি খাবারের টিফিন ডাইনিং টেবিলে রেখে দিয়েছে। আরে তুমি কিছু খাওনি দেখছি। কোম্পানি সেক্রেটারির ওখানে কি বেশি সময় লেগেছে? হ্যাঁ তা লেগেছে, খেতে ইচ্ছে করছিল না আজ। প্রিয়া মাকে প্রেমের ব্যাপারে কিছু বলল না। কেন, শরীর খারাপ? মা মেয়ের দিকে তাকালো। না, শরীর আমার ভালোই আছে। বাথরুমে ঢুকে শাওয়ার খুলে প্রিয়া অঝরে কাঁদছে। আমার মেয়ে আমার নয়, আমার কেউ নেই। তারপর সে যখন বাথরুম থেকে বেরোলো তখন সে নিজেকে সামলে নিয়েছে। সেদিন বিকেলে বাড়ি পৌঁছে প্রেম তার ক্লান্ত অবসন্ন শরীরটা সোফায় ছেড়ে দিয়েছে। তার দু চোখ ছলছল করছে। দুই বাবা নাতনিকে নিয়ে বেড়াতে গেছে। তাদের ব্যবসা শুরু হওয়ার পরেও চন্দ্রা তার কলেজে চাকরিটা ছাড়েনি। শেষ পর্যন্ত নাতনি ঘরে আসার পরে সে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এখন নাতনি তার সর্বস্ব। আরে কি হলো? মা ছেলের কাছে ছুটে আসলেন। কিছুই না মা, আজ প্রিয়ার সাথে দেখা হলো, ও ভালো নেই মা। প্রেমের চোখ ঝরে পড়েছে। আমি তো কতবার তোকে বলেছি মেয়েটা জাতাকলের মধ্যে পড়ে গেছে। ওইদিকের ওর মায়ের অহমিকা, আর এইদিকে তুইও তোর তেজ ছাড়বি না। ওর মা কেমন মহিলা জানি না বাবা, মেয়ের গর্ভজাত সন্তানকে কেড়ে নিল। তুই একটু বুঝলি না ওকে। মা আক্ষেপের সুরে বললেন। আমি বুঝি মা, কিন্তু আমি কি করব? ওর মায়ের জেদের জন্য আমি তোমাদের ছাড়তে পারবো না, এই আমার শেষ কথা। প্রেম উঠে বাথরুমে ঢুকে গেল। মা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে ঢুকে গেলেন। সৃঞ্জয়ী জানে সে তার মেয়ের প্রতি অন্যায় করেছে, কিন্তু তিনি স্বীকার করবেন না। তার স্বামী তো স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। সে প্রায় মেয়েকে ক্লাবে পার্টিতে নিয়ে যায়। সেদিন শুক্রবার দুজনে ক্লাবে গিয়েছে। সবাই যে যার মতো আনন্দ করছে। কেউ বিলিয়ার্ড খেলছে, কেউ তাস, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সৃঞ্জয়ী মেয়েকে নিয়ে একটা টেবিল দখল করেছে। পানীয়ের গ্লাস চলে এসেছে। বড় স্ক্রিনে টিভি চলছে। চারিদিকে গুঞ্জন রাত বাড়ার সাথে বেড়ে চলেছে। সেদিন বাড়ি ফিরতে তাদের মাঝরাত পেরিয়ে গেছে। সেদিন তাদের রানীগঞ্জের ইস্পাত কারখানায় বিশেষ ধরনের ইস্পাত তৈরি করবার জন্য তোড়জোড় চলছে। কারখানা আধুনিকীকরণের পরে পূর্ব ভারতে শুধুমাত্র তাদের কারখানায় এই বিশেষ রকমের ইস্পাত তৈরি হয়। বিশ্বের বাজারে এর অনেক দাম, অনেক চাহিদা। প্রেম তার পদ্ধতি তৈরি করে দিয়ে গেছে। ফার্নেস চালু করা হয়েছে। প্রয়োজনীয় উপাদান ফার্নেসে দেওয়া হয়েছে। হঠাৎ ইঞ্জিনিয়াররা দেখল অটোমেটিক কন্ট্রোলগুলো কাজ করছে না। সবার মাথায় হাত। কারখানার বড় বড় ইঞ্জিনিয়ার সব চলে এসেছে। নানা রকম চেষ্টা চালানো হচ্ছে। কেউ কিছু বুঝতে পারছে না। আমার মনে হয় কলকাতায় ম্যাডামকে জানানো দরকার, একজন বলল। হ্যাঁ, তবে দেখছো কি, ফোন করো। প্রিয়াকে ফোন করা হলো। ফোন বেজে গেল, কেউ তুলল না। বাড়িতে ফোন করা হলো, কেউ তুলল না। সৃঞ্জয়ী ফ্যাক্টরির মালিক, তাকে ফোন করা হলো, সেটা বন্ধ। আরে তোমরা ওনাকে ফোনে ধরাতে পারছো না? ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার চিৎকার করছেন। কতক্ষণ ফার্নেস চলবে? সকাল হলে তো আর ধরে রাখা যাবে না, হিট ডাম্প করতে হবে, সব নষ্ট হয়ে যাবে, অনেক টাকা জলে যাবে। কত টাকা লোকসান হবে কারো ধারণা আছে? আচ্ছা স্যার, প্রেমদাদাবাবুকে ফোন করলে হয় না? উনি তো সব করেছেন। এই অটোমেটিক সিস্টেম তো ওনার হাতে করা। প্রসেস কন্ট্রোল প্রোগ্রামিং তো সব উনিই করেছেন। এক নবীন ইঞ্জিনিয়ার ভয়ে ভয়ে চাপা কণ্ঠে প্রস্তাব দিল। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক তো। সঙ্গে সঙ্গে প্রেমকে ফোন করা হলো। স্যার, আমরা কাউকে ফোন ধরাতে পারছি না, আমরা বুঝতে পারছি না কি করব। প্রেম শান্ত চিত্তে সমস্যাটা শুনল। তারপর সে ইঞ্জিনিয়ারদের কিছু জরুরি নির্দেশ দিল। আমি এক্ষুনি যাচ্ছি। এবার প্রশ্ন হলো সে রানীগঞ্জ যায় কি করে। প্রেম বাবাকে সমস্যাটা জানালো। পিসেমশাইকে ফোন করলো। উনি তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে চলে আসলেন। সবাই যুদ্ধস্তরে নেমে পড়েছে পথ বের করতে। প্রেম চারিদিকে ফোন করছে। আচ্ছা প্রেম শোনো, পিসেমশাই বললেন, এখন আধ ঘন্টার মধ্যে একটা সুপারফাস্ট ট্রেন ছাড়ছে হাওড়া থেকে। টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের পুলিশের লালবাতিওয়ালা ভ্যান তোমাকে পৌঁছে দেবে। জয়ন্ত সাথে যাবে। ট্রেন রাত 12টার মধ্যে দুর্গাপুর পৌঁছে যাবে। ওটাই প্রথম স্টপ।
দুর্গাপুর পুলিশের ওয়্যারলেস ভ্যান স্টেশনে মজুদ থাকবে। তুমি 1টার মধ্যে প্ল্যান্টে পৌঁছে যাবে। কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। প্রেম বেরিয়ে পড়ল। পৌঁছেই সে সমস্যার সমাধানে নেমে পড়ল আসরে। রাত 3টের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেল। ফার্নেস স্বাভাবিকভাবে কাজ করছে। সকাল 5টায় ঢালাই শুরু হলো। কারখানায় সবাই আনন্দে লাফাচ্ছে। স্যার, আপনি না আসলে আজকে আমার 30 বছরের কেরিয়ারে কালো স্পট পড়ে যেত। বয়স্ক জেনারেল ম্যানেজারের চোখে জল চলে এসেছে। আরে নানা মল্লিক মশাই, আজ সবাই যথেষ্ট খেটেছে। সবাই মিলে এই সমস্যার সমাধান করেছে। রাতের শিফটে সবাই ডবল খেটেছে। দে শুড গেট সামথিং ফর দেয়ার ডেডিকেশন। ইট কলস ফর এ সেলিব্রেশন। নিশ্চয়ই, আপনি যা বলবেন। আরে প্রথমে খাবার দাবার আনান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবাই লাফিয়ে উঠেছে। কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। প্রেম কবজি উল্টে ঘড়ি দেখল, নইলে আমার ট্রেন চলে যাবে। পুলিশের ওয়্যারলেস ভ্যান দাঁড়িয়েই ছিল। সবাই গেট পর্যন্ত তাকে ছাড়তে আসলো। পরদিন সকালে উঠে প্রিয়া দেখল তার মোবাইল ফোনে অনেকগুলো মিসড কল, SMS-ও। প্রিয়া সাথে সাথে কারখানায় ফোন করলো। কিছুক্ষণের মধ্যে প্রিয়া তৈরি হয়ে বেরিয়ে গেল। কোল্ডফিল্ড এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। প্রিয়া প্ল্যাটফর্মের মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রেম তার ছোট সুটকেসটা নিয়ে ট্রেন থেকে নামলো। প্রিয়া ছুটে তার কাছে গিয়ে পৌঁছলো। আরে প্রিয়া, তুমি? আজ তুমি আমার কত বড় উপকার করলে গো। প্রিয়া আবেগময় কণ্ঠে বলল। আমি তো শুধু আমার কর্তব্য করেছি প্রিয়া। প্রেম হেসে বলল, আমি কি তোমার এত বড় ক্ষতি হতে দিতে পারি? তোমার ফ্যাক্টরি থেকে ওরা আমার সাথে যোগাযোগ করলো। আমি তো আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তুমি আমাকে ত্যাগ করলেও আমি তোমাকে ত্যাগ করতে পারি না। তুমি ভালো থাকো, সুখে থাকো, ব্যাস। এর বেশি আমার আর কিছু চাওয়ার নেই। তুমি আমার জন্য অত রাতে অত কষ্ট করে ছুটে গেলে, কি করে গেলে আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেকে গতকাল রাতে আমাকে সাহায্য করেছে প্রিয়া। খবর পেয়ে পিসেমশাই ছুটে এসেছে, তার ছেলে জয়ন্তদা ছুটে এসেছে। তারাই আমার সুপারফাস্ট ট্রেনে টিকিটের ব্যবস্থা করেছে। পুলিশের লাল বাতিওয়ালা গাড়িতে ঝড়ের গতিতে হাওড়ায় আমাকে ট্রেনে তুলে দিয়েছে। আবার দুর্গাপুর স্টেশনে আমার জন্য গাড়ি মজুত রেখেছে। প্রেম বলল, সে কথা থাক, আমি যাই এবার। প্রিয়া করুণ বেদনাময় মুখে চেয়ে রয়েছে। চলো আমরা যাই তবে, প্রিয়া প্রস্তাব দিল। আমার গাড়ি তো এসে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। প্রেম প্রিয়ার কাঁধে আস্তে করে হাত দিয়ে চলে গেল। প্রিয়া সজল চোখে দাঁড়িয়ে রইল। প্রিয়া মাথা নিচু করে বাড়ি ফিরে এসেছে। তুমি ওর সাথে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, প্রিয়ার সংক্ষিপ্ত উত্তর। কেন? কেউ তোমার উপকার করলে তাকে ধন্যবাদ জানাতে হয়, এটা তুমি জানো না? আজ সৃঞ্জয়ী মেয়ের এক অন্য রূপ দেখছে। তোমার কারখানায় সমস্যা হয়েছিল, ও কত কষ্ট করে কাল রাতে রানীগঞ্জ গিয়েছিল জানো? তোমার কত বড় ক্ষতি সে হতে দেয়নি। ওকে তুমি থ্যাঙ্কস জানিয়েছো, বেশ করেছো। কি খরচ হয়েছে ওকে ভাউচার বানিয়ে টাকাটা নিয়ে নিতে বলো, সৃঞ্জয়ী বলল। ও তোমার কাছে টাকা নেবে? এবার সুরঞ্জন তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ করলেন। তুমি বিয়ের পরে তোমার কারখানায় যে অংশ জামাইয়ের নাম লিখে দিয়েছিলে, সেটা পর্যন্ত সে তোমার মেয়ের নামে করে দিয়েছে, তুমি জানো? ডিভিডেন্ডের টাকাটা পর্যন্ত নেয়নি। আর কত নিচে নামবে? ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই, আমি জানি। মুখের ভদ্রতাও কি তুমি ভুলে গেছো? ছি। সুরঞ্জন গড়গড় করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ সকাল থেকে প্রিয়ার মন খারাপ। বিয়ের 1 বছরের মধ্যে এসে স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছে। এর মধ্যে কচিত কদাচিৎ তার দেখা হয়েছে প্রেমের সাথে। আজ তাদের বিয়ের 4 বছর হলো। সেদিন সকালে অফিসে ঢুকতে প্রিয়া দেখল মা একজনকে বলছে, আপনার সাহেবকে বলবেন কেন নানা অছিলায় এইসব উপহার পাঠিয়ে নিজের টাকা আর আমার সময় নষ্ট করে। আমার প্রচুর আছে, আমার কিছু দরকার নেই, এইসব চাই না আমার। কিন্তু ম্যাডাম, এইসব তো আমাদের সাহেব প্রিয়া ম্যাডামের জন্য পাঠিয়েছেন। যুবক আমতা আমতা করে বলল, আরে বললাম তো চাই না। সৃঞ্জয়ী প্রিয়ার দিকে পিঠ করেছিল, সে দেখতে পায়নি। প্রিয়া ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে? আমি প্রিয়া, আপনি আমার সাথে আসুন, প্রিয়া শান্ত কণ্ঠে বলল। সৃঞ্জয়ী চমকে উঠল। যুবক একটা বিশাল ফুলের স্তবক আর অনেকগুলো ছোট বড় প্যাকেট নিয়ে তার পেছন পেছন চলল। কিছুক্ষণ পরে সে বেরিয়ে যেতে সৃঞ্জয়ী মেয়ের ঘরে ঢুকল। তুই এইসব কেন নিলি? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সৃঞ্জয়ী অসন্তুষ্ট স্বরে বলল। আমার সাথে আছে, ও আমার স্বামী। ও এইগুলো তোমাকে পাঠায়নি, আমাকে পাঠিয়েছে। তোমার প্ররোচনায় আমি তাকে ছেড়ে চলে এসেছি। আমি ভুল করেছি, তার মানে এই নয় ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। আজ জানছি এত বছর ধরে তুমি বারে বারে ওকে অপমান করেছো, তুমি অন্যায় করেছো। তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, প্রিয়া কঠিন স্বরে বলল। কি এত বড় স্পর্ধা? আমার মুখের ওপর কথা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। সৃঞ্জয়ী রাগে কাঁপছে। এটা আমার অফিস, আমি বেরোবো না।
প্রিয়া তার চেয়ারে বসে পড়ল। সৃঞ্জয়ী রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। প্রিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মা তার স্বামীকে বারে বারে অপমান করেছে, আর সে মুখ বুজে সহ্য করে গেছে। আমি তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু ও আমাকে ছাড়েনি। ও কি পেয়েছে আমার কাছে? প্রিয়ার দু চোখ সহসা জলে ভরে উঠেছে। প্রিয়া দেখল বিশাল পুষ্পস্তবকের সাথে প্রেম 5টা দামি শাড়ি পাঠিয়েছে। সবকটি শাড়ির সাথে ম্যাচিং সায়া ব্লাউজ। একটা প্যাকেট খুলে তার দু চোখ বিস্ফারিত হয়ে উঠল। প্রেম তার স্ত্রীর জন্য একটা বহুমূল্য হীরের গয়নার সেট পাঠিয়েছে। রত্নখচিত নেকলেসের মাঝে একটা বড় রুবি পাথর বসানো, একজোড়া সুন্দর কারুকার্য করা সোনার বালা, আর হিরে বসানো ঝোলানো কানের দুল। প্রিয়া জল ভরা তাল শ্বাস সন্দেশ ভালোবাসে। দেখল 1 বাক্স সন্দেশও রয়েছে। তারপর কোনো কাজে প্রিয়ার মন বসেনি। প্রিয়া প্রেমকে ফোন করল। আচ্ছা, আজকে তোমার সাথে একটু দেখা করতে পারি গো? প্রিয়া অনুনয়ের সুরে বলল। হ্যাঁ নিশ্চয়ই। কখন যাব বলো তোমার কাছে? না না, আমি বলছিলাম আমি যদি বিকেল 4টের মধ্যে তোমার কাছে চলে যাই। হ্যাঁ, আমি আমাদের অফিসে দরজার সামনে অপেক্ষা করব। প্রিয়ার প্রেমের দেওয়া আগুন রঙের শাড়িটা পরেছে। আজ সে স্বামীর দেওয়া অলঙ্কারে নিজেকে সজ্জিত করছে। সে এমনিতে প্রসাধন করে না, কিন্তু আজ তার সাজতে ইচ্ছে করছে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রিয়া স্বামীর অফিসের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। প্রেম ঠিক সময় দরজায় এসে পৌঁছেছে। আহা, আমি দেরি করে দিলাম? না না, আমি সময়ের আগে পৌঁছেছি। আমি উতলা হয়ে পড়েছিলাম। আমার বরকে দেখব, এইটুকু পথ 3টে রওনা হয়েছি। প্রিয়া হাসল। প্রেম তাকে গভীর দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করল। তোমাকে আজ অসাধারণ লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। শাড়িটা দারুণ মানিয়েছে তোমায়। দুজনে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তুমিই তো পাঠিয়েছ। আমি আজ জানলাম এই 4 বছরে তুমি বারে বারে নানা উপলক্ষে আমাকে শাড়ি কাপড় পাঠিয়েছ, গয়না পাঠিয়েছ, আর মা নিষ্ঠুরের মতো ফিরিয়ে দিয়েছে। আজ দৈবাত আমি ঠিক সময়ে গিয়ে পৌঁছেছি, নইলে আমি জানতেই পারতাম না। প্রতি বছরের মতো আজকের দিনটাও আমার অনুশোচনা আর বেদনা নিয়ে কাটত। নিজেকে অভিশাপ দিয়ে কেটে যেত দিনটা। প্রিয়ার চোখ ছলছল করে উঠেছে। না প্রিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমাদের কপালটাই খারাপ। তোমার মা কেন আমাকে এত ঘৃণা করেন আমি এখনও বুঝে উঠতে পারি না। প্রেম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুমি কি করে বুঝবে? বাবাই বুঝে উঠতে পারেনি? আমার দাদু কিন্তু মায়ের মতো ছিলেন না। দাদুই তো বেঙ্গল স্টিল গড়ে তুলেছিলেন, কিন্তু তার জন্য ওনার বিন্দুমাত্র অহমিকা বোধ ছিল না। মা কি করে ওই রকম ধরিবাজ হলো জানি না। প্রতারণা আর প্ররোচনা মায়ের রন্ধ্রে রন্ধ্রে ভরা। প্রিয়া তেতু স্বরে বলল। ছি প্রিয়া, গুরুজনদের সম্বন্ধে এইভাবে বলতে নেই। প্রেম বলল। আচ্ছা যাক ওসব কথা, এখন কোথায় যাবে বলো? চলো আমরা লিন্ডসে স্ট্রিটে যাই, তোমার জন্য একটা স্যুট কিনবো। প্রিয়া স্বামীর হাতের ওপর হাত রেখেছে। তুমি আমাকে উপহার দেবে? তুমি তো আমাকে আমার জীবনের সবথেকে বড় উপহার দিয়েছ। প্রেম বলল। সে উপহার আমি কোনোদিন চোখে দেখিনি গো। আমি একবার আমার শরীরের অংশটুকু বুকে নিতে পারিনি। ও কি প্রথম মা বলেছিল না বাবা? আমি জানি না। ওর প্রথম হামাগুড়ি দেওয়া, প্রথম পা ফেলা, ওর অন্নপ্রাশন আমি কিছুই দেখিনি। অজ্ঞান অবস্থায় মা ওকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আমি ভুল করেছিলাম গো, কিন্তু এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে? প্রিয়ার দু চোখে প্লাবন ধারা নেমেছে। কেঁদো না প্রিয়া, আমাদের বাড়ি তো চিরদিন তোমার অপেক্ষায় রয়েছে, থাকবে। প্রেম প্রিয়ার কাঁধ ধরে নিজের কাছে টানল। তোমার মেয়ে প্রথম প্রথম তার জন্মদাত্রীকে খুঁজেছে, পরিচিত গন্ধ, পরিচিত স্পর্শ খুঁজেছে। তারপর সে তার ঠাকুমাকে নিজের মা মনে করেছে। আমি নিজে জানি না গো আমি কেন বেঁচে আছি। আমি ওই বাড়িতে থাকতে চাইনি, কিন্তু মা আমাকে কঠিন দিব্যি দিয়েছে। বলেছে আমৃত্যু আমি মাকে দেখতে পাবো না, আমি চলে গেলে মা গলায় দড়ি দেবে। প্রিয়া ফোপাতে ফোপাতে বলল। প্রেম রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছে। তুমি যেমন জাতাকলে পড়েছ, কেউ যেন এই অবস্থায় না পড়ে। আমি তোমাকে চাই প্রিয়া, আমরা সবাই তোমাকে চাই, কিন্তু তার জন্য আমরা তোমাকে তোমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলতে পারি না। মা বাবার কোনো বিকল্প হয় না। প্রেম বলল। আচ্ছা, তুমি একবার আমার মেয়েকে আমায় দেখাতে পারো না? আমি দূর থেকে দেখব। আমার কোনো দাবি নেই গো, প্লিজ শুধু একবার। প্রিয়া কাতর স্বরে বলল। অমন করে বলো না প্রিয়া, মেয়ে তোমারই থাকবে। আচ্ছা, আমি ব্যবস্থা করব। প্রেম স্ত্রীর মাথায় পিঠে হাত বোলাচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে প্রিয়ার। প্রেম পাশ থেকে জলের বোতল এগিয়ে দিল। তারপর ওরা লিন্ডসে স্ট্রিটে একটি বিশাল বহুতল ছেলেদের কাপড়ের দোকানে ঢুকলো। প্রিয়া স্বামীর জন্য 2টো স্যুট কিনল। প্রেম একটা পরে দোকান থেকে বেরোলো। এবার আমি আমার মেয়ের জন্য কয়েকটা জামা কিনবো। ওকে বলবে তুমি ওকে দিয়েছো। ও তো আমাকে চেনে না, আমি তো ওর জন্য মরে গেছি।
প্রিয়ার গলা ধরে এসেছে। আবার প্রিয়া দু চোখ ঝরে পড়েছে। দুজনে মেয়ের জন্য কয়েকটি পোশাক কিনল। আচ্ছা, আমরা যদি কোনো রেস্তোরাঁতে গিয়ে একটু বসি, খাওয়ার পরে তুমি চলে যেও। প্রিয়া আশান্বিত চোখে তাকিয়ে আছে। এখন তো 6টাও বাজেনি প্রিয়া। আসলে পুতুল প্রতিদিন বিকেলে আমার জন্য অপেক্ষা করে থাকে। আমিও ওকে নিয়ে বেড়াতে যাই তো, প্রেম বলল। আচ্ছা, তুমি এখন তোমার মেয়েকে দেখবে? সত্যি? প্রিয়া আনন্দে লাফিয়ে উঠল। তারপর প্রিয়া তার গাড়ি নিয়ে প্রেমের পেছন পেছন চলল। বাড়ির কাছে রাস্তার মোড়ে সে অপেক্ষা করছে। সময় যেন পেরোতে চায় না। একসময় প্রেম মেয়েকে নিয়ে গাড়িতে বেরিয়েছে। প্রিয়া দেখল তাকে প্রিয়ার দেওয়া ফ্রক পরানো হয়েছে। প্রিয়া কেঁদে ফেলল। একটু দূরত্ব বজায় রেখে সে তাদের পেছন পেছন চলল। দুজনে মেলে ঢুকেছে। প্রিয়া পেছন পেছন ঢুকেছে। ফুড কোর্টে প্রেম মেয়েকে আইসক্রিম কিনে দিল। প্রিয়া থামের আড়ালে দাঁড়িয়ে দেখছে। তারপর থেকে দুজনের রুটিন পাল্টে গেছে। সুযোগ পেলে দুজনে ফোনে কথা বলে। প্রেম তাকে একটা আইফোন কিনে দিয়েছে। কথা বলার সময় দুজনে দুজনকে দেখতে পারে। দুজনে মাঝে মাঝে একসাথে লাঞ্চ সারে। পুতুল এখন স্কুলে যাওয়া আরম্ভ করেছে। এখন 2 ঘন্টার স্কুল ছুটির সময় প্রিয়া তার গাড়ি নিয়ে চলে যায়। পুতুল ঠাকুমার সাথে স্কুলে যাওয়া আসা করে। কয়েকবার প্রেম প্রিয়ার সাথে রানীগঞ্জে গিয়েছে। 2-1 দিন সাথে থেকেছে। দুজনে বসে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, জামা কাপড় কেনে। মেয়ে নতুন জামা পরে বেরোলে প্রিয়া লুকিয়ে দেখে আসে। মায়ের সাথে প্রিয়ার কথা হয় না। অফিসে কাজের কথা হয়। তার বাইরে সে সৃঞ্জয়ের সাথে কথা বলে না। মা কিছু বললে চুপ থাকে অথবা হু হা করে সংক্ষেপে উত্তর দেয়। সৃঞ্জয় উত্তরোত্তর অস্থির হয়ে পড়ছেন। স্বামী তো তার সাথে কথাই বলেন না। যেদিন সে মেয়ের বুক থেকে দুধের শিশুটিকে কেড়ে দূরে সরিয়ে দিয়েছে, তারপর তিনি স্ত্রীর সাথে প্রায় কথাই বলেন না। সৃঞ্জয় মনে করত প্রিয়া তার কাছে আছে, থাকবে, কিন্তু এখন দেখছে সেও দূরে সরে যাচ্ছে। একদিন সে খেপে উঠল। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তুইও কি তোর বাবার মতো আমাকে ত্যাগ করেছিস? আমি কি করেছি? আমি তো আমার মেয়ের ভালোই চেয়েছিলাম। তুমি আমার ভালো চেয়েছো? তাই তুমি চেয়েছো আমি আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে আসি? তাই তুমি আমার মেয়েকে আমার বুক থেকে কেড়ে নিয়েছো? তুমি? প্রিয়া ছুটে সেখান থেকে চলে গেল। সৃঞ্জয় হা করে চেয়ে রইল। তার একমাত্র মেয়ের মনে মায়ের জন্য এত ক্ষোভ জমে রয়েছে। সেবার প্রিয়া কর্মসূত্রে ব্যাংকক গেছে। থাইল্যান্ডের একটি কোম্পানির সাথে ব্যবসায়ী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমুদ্রের ধারে একটি হোটেলে সে থাকছে। আগামীকাল সে ফিরে যাবে। যাওয়ার আগে সে একবার সমুদ্রের ধারে একটু ঘুরে যেতে চায়। চারিদিকে সোনালি বালি ছড়িয়ে রয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। সকলে তাদের পরিবারের সাথে আনন্দ করছে। হঠাৎ প্রিয়ার মন খারাপ হয়ে গেল। তার আর ভালো লাগছে না। সে ফিরে চলল নিজের হোটেলে। রাস্তার ওপারে তার হোটেলে। সে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মোটরসাইকেলে চড়ে 2জন ছেলে তার দিকে তেড়ে আসলো। প্রিয়া লাফিয়ে সরে যাবে, তার আগেই তারা তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে। প্রিয়া বুঝে পাচ্ছে না সে কি করবে। প্রিয়া শুনেছিল থাইল্যান্ডে হোটেলে দামি জরুরি জিনিস রাখা উচিত নয়। তার ব্যাগে তার ল্যাপটপ, কম্পিউটার, তার মোবাইল ফোন, তার পাসপোর্ট, সমস্ত কার্ড, জরুরি কাগজপত্র সব দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেছে। প্রিয়া রিসেপশন কাউন্টারে গিয়ে সমস্ত ঘটনা বলল। হোটেলের ম্যানেজার কাছেই দাঁড়িয়েছিল। সে এগিয়ে আসলো। আমাদের পুলিশকে খবর দিতে হবে ম্যাডাম, আপনার পাসপোর্ট খোয়া গেছে, অর্থাৎ আপনার একমাত্র অফিসিয়াল আইডেন্টিটি খোয়া গেছে। খুবই সিরিয়াস ব্যাপার। রিসেপশনিস্ট একটা চিরকুট ম্যানেজারের হাতে দিল। আপনার কাছে পেমেন্ট করবার কোনো উপায় আছে? আমি কি করব বুঝে পাচ্ছি না, প্রিয়া চিন্তিত মুখে বলল। একজন ভদ্রলোক লবিতে দাঁড়িয়ে সব শুনছেন। তিনি এগিয়ে আসলেন। আপনি আপনার কাস্টমারকে সাহায্য না করে নিজের স্বার্থ নিয়ে বেশি চিন্তিত দেখছি। তিনি নিজের ভিজিটিং কার্ড এগিয়ে দিলেন। না স্যার, কিন্তু পুলিশকে তো আমাদের জানাতেই হবে। পাসপোর্ট মিসিং হলে সেটা ছাড়া কি করবার আছে আমাদের? ম্যানেজার সসম্ভ্রমে বললেন। সেটা আমি দেখছি কি করা যায়। ভদ্রলোক প্রিয়ার দিকে এগিয়ে আসলেন। আপনি মিসেস প্রিয়া রায় না? প্রিয়া মাথা নাড়ল। এখানে আমাকে উনি কি করে চিনলেন? প্রিয়া ভাবল। আমি আলাপন আচার্য, আপনার স্বামী প্রেমের নির্মল স্যারের ছেলে। এখানে ইন্ডিয়ান হাই কমিশনে কাজ করি। উনি ইন্ডিয়ান হাই কমিশনার ম্যাডাম? উনি আপনাকে হেল্প করতে পারেন। ম্যানেজার বলল। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। ম্যানেজারের সুর পাল্টে গেছে। আপনি আমার এই ফোনটা নিন, আপনার স্বামীকে ফোন করতে পারেন। আমি এমার্জেন্সি পাসপোর্ট ব্যবস্থা করছি। ভদ্রলোক রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। প্রিয়া প্রেমকে ফোন করে সব খবর জানালো। তুমি চিন্তা করো না প্রিয়া, আমি এখনই ব্যবস্থা করছি। প্রিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে রিসেপশনিস্ট এসে বলল, আপনার সব পেমেন্ট হয়ে গেছে ম্যাডাম, আপনি এখানে একটু সাইন করে দিন। প্রিয়া কাউন্টারে গিয়ে সই করে দিল। রিসেপশনিস্ট পর্যাপ্ত পরিমাণে ডলার, কিছু থাই টাকা, সেটা এখানে ভাত বলা যায়, প্রিয়ার হাতে দিল। তখনই প্রিয়ার হাতের মোবাইল আবার বেজে উঠল। প্রিয়া, আমি বলছি, তুমি রিসেপশনিস্টের কাছে টাকা পয়সা পেয়েছো তো? হ্যাঁ। তুমি সব পেমেন্ট করে দিয়েছো? ওরা আমাকে $2000 আর 2000 থাই কারেন্সি দিয়েছে। এত তাড়াতাড়ি তুমি এসব করে ফেললে কি করে?
তুমি কত ভালোবাসো গো আমায়। প্রিয়ার চোখ ছলছল করছে। আমি যেখানেই থাকি তোমাকে বিপদে পড়তে দেব না প্রিয়া। আলাপনদার সাথে কথা হয়েছে আমার, উনি তোমার এমার্জেন্সি ডুপ্লিকেট পাসপোর্ট ইস্যু করে দিচ্ছেন। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি তোমার কাছে। তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। প্রিয়া তার ডুপ্লিকেট পাসপোর্ট পেয়ে গেছে। বিকেলে দরজায় বেল শুনতেই প্রিয়া ছুটে গেল। সামনে তার মন মাতানো মৃদু হাসি নিয়ে প্রেম দাঁড়িয়ে রয়েছে। প্রিয়া স্বামীর গলা জড়িয়ে ধরেছে। তার বাকরুদ্ধ অবস্থা। প্রেম প্রিয়াকে বুকে টেনে নিয়েছে। দুজনের কোনো হুঁশ নেই। ভেতরে আসতে বলবে না? অনেকক্ষণ পরে প্রেম বলল। দুজনে হোটেলের ঘরে ঢুকেছে। প্রিয়ার মোহাচ্ছন্ন অবস্থা। সে তাকিয়ে রয়েছে, কিন্তু কিছুই দেখতে পারছে না। দুজনে সোফায় এসে বসেছে। কালকে আমার এমন অবস্থা হয়েছিল যে আমার একবার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে যাবে। কপাল ভালো, আমার হার্ট ফেল হয়নি। প্রিয়া স্বামীর সাথে লেপ্টে রয়েছে। সেটা কি করে হবে প্রিয়া? তোমার হার্ট তো আমার কাছে। প্রেম তার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। পরদিন সকালে দুজনে কলকাতার পথে রওনা হয়েছে। প্রেম নিজের গাড়ি এয়ারপোর্টে আনিয়ে নিয়েছিল। এবার কোথায় যাবে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে প্রেম তার গাড়ি দেখতে পেয়েছে। বাড়ি যাব আমি। প্রিয়া স্বামীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার যা স্ট্রেস গেল আমি তোমাকে নামিয়ে দেব তোমার বাড়িতে। প্রেম বলল, আমি আমাদের বাড়ি যাব? প্রেম অবাক নয়নে স্ত্রীর দিকে তাকালো। তার মুখে সহসা বিদ্যুৎ খেলে গেল। ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতগুলো বছরে আমি অনেক কিছু হারিয়েছি। আজ প্রিয়া স্বগৃহে ফিরে যাচ্ছে। প্রেম ফোনে মাকে জানিয়ে দিয়েছে। বাড়ির সামনে পৌঁছে প্রিয়া দেখল তার শাশুড়ি হাসি মুখে বরণ ডালা সাজিয়ে পুত্রবধূর জন্য অপেক্ষা করছে। চন্দ্রা প্রিয়াকে সাড়ম্বরে বরণ করে ঘরে তুলল। প্রেম প্রিয়ার সুটকেসটা ড্রাইভারের হাত থেকে নিয়ে নিয়েছে। মা, আমার পুতুল কোথায় মা? প্রিয়া চন্দ্রাকে প্রণাম করে জিজ্ঞাসা করল। প্রিয়া মেয়েকে কোথাও দেখছে না। ও দুই দাদুকে নিয়ে তোমার পছন্দের সন্দেশ আনতে গেছে। মায়ের মতো জল ভরা তালশাঁস সন্দেশ ভালোবাসে। এখনই এসে পড়বে ওরা। তুই বৌমাকে ঘরে নিয়ে যা। প্রেম স্ত্রীকে ঘরে নিয়ে গেল। তুমি কোন ঘরে থাকবে? তোমার জন্য 3 তলায় অ্যাটাচ বাথরুমওয়ালা 4টে ঘর তোলা হয়েছে। প্রেম বলল, আমার কিছু চাই না গো, তোমাকে ছাড়া আর আমার মেয়েকে ছাড়া আমার আর কিছুই চাই না। আমি ভুল করেছি গো, অন্যায় করেছি। তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না? প্রিয়ার 2 চোখ ভেসে গেছে। না প্রিয়া, তুমি কেঁদো না। আমি জানি আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ ছিলাম। এবার তুমি আমাকে সম্পূর্ণ করবে। প্রেম প্রিয়াকে জড়িয়ে ধরেছে। সে স্ত্রীর মুখখানি তুলে ধরে সস্নেহে তার চোখ মুছিয়ে দিচ্ছে। তখনই সামনের ঘরে কচি কণ্ঠস্বর শুনে প্রিয়া ছুটে গেল। প্রিয়া ছুটে মেয়েকে কোলে নিতে চাইল। বালিকা ঠাকুমার পেছনে গিয়ে লুকিয়েছে। প্রিয়া ফুপিয়ে কাঁদতে শুরু করল। ভয় নেই মামুনি, ও তোমার মা। বলেছিলাম না তোমার মা হারিয়ে গিয়েছিল, বাবা খুঁজে নিয়ে এসেছে। বালিকা এবার আড়াল থেকে বেরিয়ে আসলো। তুমি কেঁদো না, নইলে আমিও কাঁদব। পুতুল মায়ের দিকে তার ছোট ছোট হাত বাড়িয়ে দিল। প্রিয়া মেয়েকে কোলে তুলে চুম্বনে চুম্বনে তার গাল দুখানি ভরিয়ে দিল। প্রিয়ার 2 চোখ ভেসে গেছে। বালিকা তার ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিচ্ছে। ঠাম্মা, মাকে সন্দেশ দাও। পুতুল আধো আধো স্বরে বলল। রানীমাসি চা করে নিয়ে এসেছে। চন্দ্রা মিষ্টি সাজিয়ে নিয়ে এসেছে। আজ আর কান্নাকাটি নয়, তোমার মেয়ে সন্দেশ নিয়ে এসেছে। পুতুল একটা সন্দেশে তুলে মাকে খাওয়াতে গেল। হঠাৎ প্রিয়া মুখ চাপা দিয়ে বাথরুমে ছুটল। সবাই অবাক। কি হলো মা হঠাৎ? সুরঞ্জন বললেন, প্লেনে কি খাবার দিয়েছিল? স্ট্রেচড হলেও বদহজম হতে পারে, অনিকেত মন্তব্য করলেন। প্রিয়া সলজ্জ মুখে চোরা চোখে স্বামীর দিকে তাকিয়েছে। সেটা চন্দ্রা দৃষ্টি এড়ায়নি। ওইসব কিছু নয় দাদা, আপনি দাদু হতে চলেছেন। চন্দ্রা মুচকি হেসে বলল। সবাই লাফিয়ে উঠেছে। সকলে তাকে ঘিরে ধরেছে। হঠাৎ সবাই দেখল দরজায় সৃঞ্জয় বেদনার প্রতিমা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমাকে ত্যাগ করো না মনি। সৃঞ্জয়ের কণ্ঠস্বরে এত বেদনা ছিল যে সবার চোখে জল চলে এসেছে। না না মা, এ কি বলছেন আপনি? মা বাবাকে কি কখনো ত্যাগ করা যায়? প্রেম এগিয়ে গিয়ে শাশুড়ির হাত ধরে ঘরের ভেতরে নিয়ে আসলো। সৃঞ্জয়ের 2 চোখ ঝরে পড়েছে। আমি তোমাকে ত্যাগ করিনি মা, আমি তোমাকে ছাড়তে পারি না, কিন্তু আমাকে, আমার স্বামীকে, আমার মেয়েকে ছাড়তে বলো না প্লিজ। প্রিয়া মায়ের হাত চেপে ধরে বলল, না না মনি, আমি জানি সাংঘাতিক ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি আমার অহমিকার জন্য, হঠকারিতার জন্য আমার মেয়ে জামাইয়ের জীবনে 4টি বছর নষ্ট করে দিয়েছি। আমি তোমার চোখের জলের অপরাধিনী, আমি জানি। আজ আমি সবার কাছে ক্ষমা চাইছি। সৃঞ্জয় 2 হাত জোর করে সবার দিকে তাকালো। ছি ছি দিদি, এ কী করছেন? আপনি জানেন আমাদের মেয়ে আজ এমন একটি খবর নিয়ে এসেছে, শুনলে আপনিও সব দুঃখ কষ্ট ভুলে যাবেন। চন্দ্রা প্রিয়ার দিকে তাকালেন। আপনি দিদা হতে চলেছেন। প্রিয়া স্বামীর বুকে মুখ লুকিয়েছে। পুতুল সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সে বুঝে পাচ্ছে না এদের কি হয়েছে, সবাই কি বলছে।
কি হয়েছে দিদা? সবাই মাকে কি বলছে? মায়ের কি হয়েছে? বালিকা মায়ের কোলে গিয়ে বসেছে। তোমার ভাই আসবে মামুনি, তোমার মা এবার তোমার ভাই নিয়ে আসবে। চন্দ্রা নাতনিকে কোলে তুলে নিলেন। কোথায় কোথায় আমার ভাই? আমি তো দেখতে পাচ্ছি না। সবাই একসাথে হেসে উঠল। তোমার ভাই মায়ের পেটের মধ্যে আছে, সে এখন খুব ছোট। চন্দ্রা নাতনির গালে একটু চুমু খেয়ে নিলেন। আজ দুই পরিবার এক হয়ে গেছে, সকল ব্যবধান দূর হয়ে গেছে। এই সম্পর্ক ভালোবাসার, এই সম্পর্ক মনের, এই সম্পর্ক চিরদিনের।